স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ মাহবুব। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবস্থা আসলেই সংকটজনক। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তো এমন একজন ব্যক্তি যিনি সেই গৃহকোণ থেকে উঠে এসে রাজপথে একসময় এরশাদের মতো একটা স্বৈরশাসক জগদ্দল পাথরের মতো আমাদের এই বাংলাদেশের ক্ষমতা আসীন হয়েছিল, তাকে সরানোর জন্য তিনি একেবারে মাঠে নেমে, একেবারে গৃহবধূ মাঠে নেমে সেই দলটাকে একেবারে সাজিয়ে গুছিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। বলতে গেলে তার সেই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু এরশাদের পতন হয়েছে। তো এরকম একজন মানুষ, তারপরে 91-তে তিনি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন। সেই সময় আমরা দেখেছি যে নির্বাচনের যে সভা সমাবেশগুলো হতো, সেখানে তার একটা বক্তব্য অত্যন্ত আমাদের এখনও মনে পড়ে। যে সবসময় উনি বলতেন, আমার হাতে আছে স্বাধীনতার পতাকা আর তাদের হাতে আছে গোলামির জিঞ্জির। এই কথাটা বলে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইটার প্রতি যে শ্রদ্ধাবোধ, যে সম্মান, এটাই তাকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছে। সেই নেত্রী আজকে অসুস্থ। সারা দেশের মানুষ আজকে এই জন্য উদ্বিগ্ন। আমার কাছে মনে হচ্ছে যে তিনি আর ফিরবেন কিনা অবশ্য বলা যায় না। তো আমি সরকারকে ধন্যবাদ জানাবো যে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করার জন্য। জি, অতিথিদের যুক্ত করে নেই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ভাইস চেয়ারম্যান বিএনপি। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ নিয়োগ দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এর আসলে অর্থটা কি? মানে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি রাষ্ট্র কাউকে ঘোষণা করে, তাহলে তিনি কি ধরনের সুযোগ সুবিধা পান? মানে এতদিন ধরে তো মানে এই সরকার ক্ষমতায় ছিল, তাও তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। এই সময়ে এসে এটি ঘোষণা করার মানে এর কি দেখেন আপনি? এর অর্থ কি দেখেন? আপনাকে ধন্যবাদ। দেখুন, বেগম খালেদা জিয়া আজকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে। পৃথিবীর সমস্ত মানুষ আজকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতি নজর রাখছে। বেগম খালেদা জিয়া যদিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন, কিন্তু তিনি যেভাবে 3 এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করেছেন, সেটা ছিল অভিনব। এবং তিনি একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের চেয়ারপারসন। তিনি আগের থেকেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার কারণ, একটা বড় বৃহৎ রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী, যার কোনো শত্রু নাই বলতে গেলে। এখন আপনি দেখবেন যে তার শত্রু মিত্র, এমনকি ভারত যে মোদি আছে, মোদিও কিন্তু এখন বলছেন যে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন তার চিকিৎসার জন্য, এবং তার সুস্থতা কামনা করেছেন তিনি। হ্যাঁ, তার সুস্থতা কামনা করেছেন। পৃথিবীর সমস্ত কান্ট্রি, গণতান্ত্রিক কান্ট্রি বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন, সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। বেগম খালেদা জিয়া সেই জন্য এমন একজন ব্যক্তি, এই বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তি বা এই বাংলাদেশে কেন পৃথিবীতেই খুব কম আছে।
তার চাইতেও বড় জিনিস হলো, আপনাদের মনে আছে যে আপনারা যারা দেখেছেন তো ভালো, যারা শুনেছেন তাদেরকে বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বা আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন মানিক অ্যাভিনিউতে, কিন্তু মানুষের দাঁড়াবার জায়গা ছিল না, জানা যায়। এই যে একটা অবস্থা, যে পরিবার, জিয়া পরিবার, আমি অনেক সময় বলি যে জিয়া পরিবারের উপরে আল্লাহর একটা অসীম রহমত রয়েছে। আপনি জানেন যে তাকে বিভিন্নভাবে মেরে ফেলতে চেয়েছিলেন ফ্যাসিস্ট সরকার প্রধান। আমি নিজেও অনেক কান্নাকাটি করেছিলাম এই ফ্যাসিস্ট সরকারের প্রধানের কাছে, যে বেগম খালেদাকে বাঁচতে দেন এবং তাকে মুক্তি দেন, তাকে মুক্তি দিয়ে অন্তত বিদেশে চিকিৎসার জন্য যেতে দেন। কিন্তু তার উত্তর এসেছিল, সেটা শুনলে আপনারা কেঁপে উঠবেন। বলেছিলেন যে তিনি তো বয়স হয়ে গেছে, তার বাঁচার দরকারটা কি? এইরকম বক্তব্য যে নেত্রী দিতে পারেন আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রধান, সেটা আপনার আজকে 15 দিন আজকে মনে পড়ে যে বেগম খালেদা জিয়াকে কিভাবে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলেন। তিনি যখন জেলখানায় গিয়েছিলেন, তিনি কিন্তু হেঁটে হেঁটে গিয়েছিলেন। পরবর্তীতে আপনাদের মনে আছে, পিজি হসপিটালে যখন চিকিৎসা এসছেন, তখন তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে। তারপরের অবস্থা তো আপনারা ভালো করে জানেন, যে তাকে জেলখানার মধ্যে এমন একটা অন্ধকার কূপের মধ্যে রেখেছিল। আমার কয়েকবার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। তিনি বলেছিলেন, জয়নুল আবেদিন, আমি বলতেছিলাম ম্যাডাম আপনি তো হাত নাড়াতে পারছেন না, বলছি জয়নুল আবেদিন ওরা জানে কি করছে, আমার মনে হয় যে ওরা আমাকে এভাবে তিলে তিলে করে মেরে ফেলতে চাচ্ছে। তো আল্লাহর অসীম রহমত, ফ্যাসিস্ট সরকার চলে গেছে, বেগম খালেদা জিয়া বেঁচে গেছে। মানুষ, এদেশের মানুষের দোয়া আছে। আমি মনে করি বেগম খালেদা জিয়া এখন যে অবস্থা আছে, আল্লাহর রহমতে সারা পৃথিবীর মানুষ যেভাবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আবার ফিরে আনেন। তিনি যেন অন্তত এই দেশের গণতন্ত্র দেখে যেতে পারেন, এবং এই দেশে যে একটি গণতান্ত্রিক সরকার মানুষ পায়, সেই অবস্থাটা যেন তিনি দেখে যেতে পারেন। তার কারণ নিশ্চয়ই মানুষ কামনা করছে তার সুস্থতার জন্য। তার পরিবারের যে কষ্ট, এই কষ্ট বা লাঘব হওয়ার মতো নয়। তারপরেও আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা মনে করি বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকেন, তাহলে পরে অন্তত এই যে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, অন্তত সেই ভোটটা দেখে উনি যদি দেখতে পারতেন, তাহলে ওনার আত্মা শান্তি পেত, আমাদের দেশের মানুষও নিশ্চয়ই আমরা সেই কামনাটাই করছি। কারণ আপনি যেটা উল্লেখ করলেন সেটাই আসলে ঠিক। সারা দেশের মানুষ তো বটেই, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো মানুষ এবং সরকার প্রধানরাও আহ্বান রাখছেন, কামনা করছেন যে তিনি সুস্থ হয়ে ফিরবেন। নিশ্চয়ই এর আগেও আমরা দেখেছি তিনি এত মানসিকভাবে শক্তিশালী মানুষ, তিনি এর আগেও এ ধরনের শারীরিক যে অসুস্থতা তিনি কাটিয়ে উঠেছেন, এবারও সেরকমটি আমরা আশা করছি। অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনার একটু মন্তব্য আশা করব ছোট ছোট করে। আমি একটু জহিরুদ্দিন মাহমুদ স্বপনের কাছেও যাব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীকেও ধন্যবাদ। অবশ্যই এটা ঠিক যে এখন বেগম খালেদা জিয়া একটা ক্রিটিক্যাল পয়েন্টে আছেন। তো আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাকে শেফা নসিব করেন এবং সুস্থ হন, এটা সকলেরই প্রত্যাশা। তো আমরাও সেটাই প্রত্যাশা করি যে তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। আর যেটা তাকে নিরাপত্তার জন্য এসএসএফ সুবিধা বা যেটা দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় আসলে এসএসএফ এর সুবিধার ফলে তো তার বিশেষ যে সকল ফ্যাসিলিটি সবকিছুই কেবলমাত্র সেগুলি হলো তার নিরাপত্তা বা নিরাপত্তার জন্যই। তো আমার ধারণা যে এটা হয়তো হাসপাতাল এরিয়ায় কিছু সুবিধা করার জন্য, কিংবা তার চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে দিকে লক্ষ্য করে এটা করেছে কিনা, এটা সরকারই বলতে পারবে। তবে এখন এটার চাইতে বড় কথা হলো তার সুচিকিৎসা এবং
সুস্থ হয়ে ফিরে আসা, এটাই হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয় বলে আমার কাছে মনে হয়। জি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, সেই সূত্রে নিশ্চয়ই মানে এভাবে বলা যায় যে বিএনপির নেতৃত্বে যখন ছিলেন এবং তিনি নিজে তখন বিএনপির নেতৃত্বে ছিলেন, দেশের ভেতরে থেকে অনেক পরামর্শ নিশ্চয়ই পাবার সুযোগ হয়েছে আপনাদের। সেই জায়গা থেকে কি মন্তব্য করবেন? ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় আছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা দেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন। আমাদের নেতা জাতীয় বীর আসম উদ্দিন তিনিও অসুস্থ, কিন্তু তিনিও এই বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার বিষয় নিয়ে ভীষণ উদ্বিগ্নতার ভেতরে আছেন। সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করছেন। এর ভেতরেও এটি আমাদের জন্য আসলে একটা কঠিন সময় আমরা পার করছি, যে বেগম খালেদা জিয়া তো আসলে শুধু এখন বিএনপির চেয়ারপারসন হিসাবেই বিবেচিত নন। সারা দেশের মানুষের যে তার প্রতি যে সম্মানবোধ, তার প্রতি যে মানুষের বিশ্বাসের জায়গা, সবকিছু মিলিয়ে পুরা দেশের মানুষের প্রার্থনার জায়গায়, তার দোয়ার জায়গায়, তার শুভকামনার জায়গায় তিনি আছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে গেলে একটি কথাই আমার বেশ ভীষণভাবে বলতে ইচ্ছে করে, সেটি হচ্ছে যে রাজনীতিবিদের প্রধান শর্ত, একজন রাজনীতিবিদ তার দেশের মানুষের জন্য কথা বলেন, কাজ করবেন, তার প্রধান শর্ত হচ্ছে তাকে সাহসী মানুষ হতে হবে। বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই একজন সাহসী মানুষ, যিনি গৃহবধূ ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পরে যিনি রাজনীতিতে আসলেন, এবং আসার পরের থেকেই ওনাকে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে তার আজকের এই জায়গায় আসতে হয়েছে। আমরা তাকে শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় দেখি। তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে উনি আপোষহীন মানুষ। ব্যক্তিগত ভালো থাকা মন্দ থাকাকে উনি কখনোই বিবেচনা নেন নাই। দেশের মানুষের ভাগ্যের, দেশের মানুষের ভবিষ্যৎ, দেশের মানুষের ভালো লাগা মন্দ লাগা তার কাছে ভীষণ প্রয়োজনীয় বিষয় ছিল। আরেকটা বিষয় আমার খুব, আমাদের দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রায় মানে তারাই আমরা যখনই ক্ষমতায় থাকি না কেন, দুর্নীতির অভিযোগের বিষয়টি কিন্তু একটি খুব স্বাভাবিক প্রক্রিয়া। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে তথাকথিত 2 কোটি টাকার যে মামলা, এটি ছাড়া ওনার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রশ্ন কখনো উত্থাপিত হয়নি। একটি বিষয় আমরা খুব মানে চিন্তা করছি যে আজকের যে সময়টি আমরা পার করছি, গণতন্ত্রের যে উত্তরণের যে পর্যায়ে আমরা যে জটিল এবং কঠিন যে পথটি আমরা অতিক্রম করবার চেষ্টা করছি সকলে মিলে, সেই জায়গায় নানা ষড়যন্ত্র চক্রান্তের যে খেলা আছে, সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা, ভালো থাকা এবং এই জাতিকে একটা সঠিক পথে রাখবার জন্য, এই গণতন্ত্রের পথে যে আমাদের অভিযাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাকে সঠিকভাবে রাখবার ক্ষেত্রে এবং সকলের রাজনৈতিক জায়গায় থাকবার দরকার, সেই জায়গাটা জন্য আমরা আসলে খুব উদ্বিগ্ন। হ্যাঁ, মানে তার প্রয়োজনীয়তা আসলে এখানে অপরিসীম। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আমরা এই আলোচনাটা একটু কন্টিনিউ করতে চাই। দর্শক, তার আগে একটু বলি, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছিল, সেই বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। এই খবরটি মধ্য দিয়ে একটা ছোট্ট বিরতি নেব, এটি নিয়েও আমরা একটু আলোচনা করব। এই খবরটি নিয়েও একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। কাগজি ভাই, সর্বশেষ যে বিরতির আগে যাওয়ার আগে যে খবরটি দেখছিলাম, স্থায়ী কমিটির একটা দীর্ঘ মিটিং হয়েছে। মিটিংয়ে সভাপতিত্ব করেছেন অ্যাক্টিং চেয়ারপারসন বিএনপির তারেক রহমান, এবং পরে সালাউদ্দিন আহমদ বলেছেন যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেটার সঙ্গে এই যে তার পরিবারকে নিরাপত্তা দেয়া, সব কিছু, কোনো যোগসূত্র দেখেন কিনা? না, যোগসূত্র বলতে এখানে এখন তারেক রহমান বলতেই মানে ম্যাডাম এবং তারেক রহমান দুইজন এখন সমান্তরাল। দুইজনের জীবন, তারপরে
নেতৃত্ব সব কিছু মিলে যদি আমরা দেখি তাহলে কেউ কোনো অংশে কম নয়। এখানে ম্যাডামের অবস্থানটা সবার ঊর্ধ্বে, এটা দেখতে হবে। উনি এখন অসুস্থ এবং তারেক রহমান যিনি সন্তান, তার একমাত্র জীবিত সন্তান, এখন এই সন্তানকেই যদি পায়, মায়ের কি বিষয়টা হচ্ছে এরকম, সন্তানের স্পর্শ কখনো কখনো চিকিৎসার চেয়েও অনেক উপরে চলে যায়। এই আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যখন ম্যাডাম লন্ডনে গেছেন, তখন মানে যে দৃশ্যটা আমরা দেখলাম, মা সন্তানের যে মানে মমত্ববোধ বা সব কিছু মিলায়, স্নেহের আবেশ বলেন যাই বলেন, এবং সেখান থেকে যখন হসপিটালে নেওয়া হলো একেবারে পূর্ণাঙ্গ, মানে আমরা দেখলাম যে সুস্থ হয়ে উঠেছেন। এইটার জন্যেই মানুষ কিন্তু সবসময় কামনা করে। আর আরেকটা জিনিস হলো যে নিরাপত্তার বিষয়টি, এটা আমাদের হয়তো উনি বলেছেন যে খুব শিগগির আসবেন, তো এইটার নির্ভর করছে, উনি তো জানেন সব কিছু। তারেক রহমান নিজেও জানেন যে উনি এই 2 দিন আগেও স্ট্যাটাস দিয়েছেন যে তার ফেরাটা একেবারেই তার নিজের উপরেই সবকিছু নির্ভর করছে না, অনেক কিছু দেশের রাজনৈতিক পরিস্থিতি বা আন্তর্জাতিক অনেক বিষয়ে তার উপর নির্ভর করছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এসএসএফ কতজনকে নিরাপত্তা দিতে পারে, বা মানে যেদিনকে তারেক রহমান হয়তো দেশে ফিরবেন, সেদিন বিমানবন্দরে যে ঢলটা নামবে, এই ঢল কি সামাল দেওয়ার মতো ক্ষমতা এসএসএফ এর আছে? যদি মানে আবার নির্বাচনের আগে এটাও কি এভাবে ভাবা যায় যে নির্বাচনের আগে একজন নেতাকে আপনি জনগণ থেকে আলাদা করে ফেলবেন? না, সেটাও করা সম্ভব না বা সেটাও করা যায় না। কিন্তু মানে অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে যে পরিবেশটা, আমরা বলছি ঠিকই যে রাজনৈতিক পরিবেশ, যেটা হয়তো নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে সব রাজনৈতিক দল হয়তো নির্বাচনমুখী হয়ে যাবে, মাঠে নামবে। তো এর মধ্যে দিয়েও আমরা কিন্তু এখনো মোটামুটি একটি রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে নেই, আমরা দেখি না, এটা কিন্তু দৃশ্যমান না। কিন্তু তারা কি বসে আছে? তারা কি বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করবে না? জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি, আওয়ামী লীগ যারা বিদায় নিয়েছে, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য এখানে যত রকম অ্যানার্কিজম করা যায় সেগুলো করবে না? সেটা করবে, সেটা ঠেকাবে কে? এই ঠেকানোর মতো মানে ফোর্স কে আছে আমাদের এখানে? আমি কিন্তু মনে করি না যে ওই রকম ফোর্স আছে। যদি এইরকম চারিপাশে এক গ্রুপ নির্বাচনের মাঠে, আর এক গ্রুপ কিন্তু সন্ত্রাসী করার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য মাঠে নামবে, কোনটাকে রেখে কোনটাকে ধরবে, এটা খুবই কঠিন ব্যাপার। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে প্রশ্ন কাগজি ভাইয়ের কাছে করেছিলাম, আপনি আসলে এটা কিভাবে দেখেন? স্থায়ী কমিটির যে সভা, তারপরে তারেক রহমান ফিরে আসছেন, সেটার সঙ্গে আজকেই আবার হঠাৎ করে এসএসএফ নিয়োগ, সবকিছু মিলিয়ে দেখুন, স্থায়ী কমিটির যে মিটিং হয়েছে সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দেশে ফিরবেন কিনা সেই সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে আর কি। আপনারা জানেন যে বর্তমানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নত হয়েছে। এখানে তিনি নিজেও বলেছেন যে তার যে আশা, মায়ের কাছে কে না আসতে চায় বলুন? মা যখন অসুস্থ হয় তখন মায়ের কাছে মানুষ কিন্তু ছুটে যায়, এটাই স্বাভাবিক। তারেক রহমানও ওইরকম একটা মন আছে যে তিনি তার মায়ের কাছে ছুটে আসবেন। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে তিনি নিজেই বলেছেন যে তার নিজের ইচ্ছার উপরেই সবকিছু নির্ভর করে না। তারপরেও তিনি প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সাথে যে আমি খুব সহসাই দেশে ফিরে আসতে চাই। সেই কথাটাই সালাউদ্দিন সাহেব বলেছে। দেখুন, এই দেশে এখন কথা ছিল যে এই নির্বাচনের ট্রেনে সব উঠে যাবে, সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এখনো দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি চলছে। এমন কোনো দিন নাই যে 2-4 জন লোক এখানে এই সব নির্বাচনকে কেন্দ্র করে বা বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি
ঘটে না এরকম অবস্থা কিন্তু বলা যাবে না। সেজন্য আবার এখানে অনেক কিছু নির্ভর করে আমাদের চেয়ারপারসন তারেক রহমানের আশার উপরে। আর একটা বড় বিষয় হচ্ছে যে বেগম খালেদা জিয়া আজকে কিন্তু আহ অসুস্থ হয়েছেন তিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই চেয়ারপারসন না, তিনি সারা বাংলাদেশের রাজনৈতিক দলের গার্ডিয়ান। কাজেই সেই গার্ডিয়ানের উন্নতি সবাই আমরা চাই, এবং বিশেষ করে তার সন্তান, তার তো সবচাইতে বড় কামনা এটা থাকবেই। জি আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিল, তখন যে বিদায় নেওয়ার সময় তারেক রহমান এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, তাদের মধ্যে যে ভাবের আদান প্রদানটা কিভাবে হয়েছে, মা ছেলের যে ভাব বিনিময়, এটা আমাদেরকে খুব কি বলে এটাকে কি বলবো, যে আমাদের অন্তরের মধ্যে গেথে গেথে রয়েছে। সেই জন্য বলছি যে জনাব তারেক রহমান মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা তার রয়েছে, কিন্তু কোথায় যে একটা বাধা আছে সেটা তিনি নিজেই বলেছেন, যে তার নিজের ইচ্ছার উপরে সবকিছু নির্ভর পরিষ্কার। করে না। যদিও সরকার বলেছে পরিষ্কার হয়েছে। যে তিনি ইচ্ছা করলে এখনই চলে আসতে পারেন। আবার যে কথাটি আমার ভাই একটু আগে আলাপ আলোচনা করে বলল, আমাদের দেশে কি এত বিএসএফ এসএসএফ এরা কি আছে? আমি আগেও বলেছি, এখনো বলি যে তারেক রহমান এমনই একজন ব্যক্তি, গত 16 বছর বিদেশে থেকে তিনি যে আর্ন করেছেন, যে শ্রদ্ধা ভালোবাসা বাংলাদেশের মানুষের, বিদেশে বসে তিনি যখন বাংলাদেশে পাড়া দেবেন, তখন কিন্তু এই ঢাকা শহরে আপনার মানুষ দাঁড়াবার জায়গা জি পাবে এটা না। এটা এটা এরকম খুব একটি স্বাভাবিক, অবস্থা। এটা সেটা খুব স্বাভাবিক। control এতদিন পরে করাটা যে নেতা কতটা যখন ফেরত, পারবেন হ্যাঁ এই সরকার, সেটাও একটা বিচার্য বিষয় রয়েছে। নিশ্চয়ই। সেজন্য একদিকে যেমন মাকে দেখার তার আকুতি রয়েছে, অন্যদিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকার কন্ট্রোল নিশ্চয়ই সেই করতে বাস্তবতাও পারবে, আছে, যে আপনি সেটাও ঠিকই রয়েছে। বলেছেন, সেই বাস্তবতাটাও আছে। মৌলানা অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, মাসুদ ভাই, আজকে আপনারা একটা সভা করেছেন খুলনায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা করেছেন, সমমনা 8 দল আপনারা যে আন্দোলনে আছেন সেই আন্দোলনের ব্যানারে 5 দফা দাবির মধ্যে অন্যতম আপনারা আজকে আবার উল্লেখ করেছেন যে একই দিনে গণভোট এবং নির্বাচন, সেটা নিয়ে আপনাদের এখনো, আপনারা যেহেতু আন্দোলনে আছেন 5 দফা থেকে আপনারা সরেননি, সুতরাং আপনারা এখনো দাবি জানাচ্ছেন যে সেটা যাতে আলাদা করে আগে করা হয়। সে বাস্তবতা কি আছে এখন? আমি সেই কথা যাওয়ার আগে আরেকটু ওই আগের প্রসঙ্গে একটু বলে যাই, সেটা হলো যে এসএসএফ যে নিরাপত্তা দেওয়ার কথা, সেটা যদি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া পায়, সেটা ওয়েলকাম। তবে আমাদের প্রত্যাশা ছিল যে তারেক রহমান তিনি মায়ের জন্য সে আগেই দেশে ফিরবেন, এবং 5 আগস্টের পরেই তো দেশে ফেরা উচিত ছিল। তো এখন তাকে এত ভিআইপি দিয়ে আনতে হবে, এটা কিন্তু খুব বেশি না, সেটা কিন্তু বলেনি সরকার। সৌন্দর্য নয়। না, সরকার কিন্তু বলেনি যে তার জন্য তাকেই ভিআইপি দিয়ে নিয়ে আসছে, এটা কিন্তু মানে সেখানে তারেক রহমানের কোনো প্রসঙ্গই তো আসেনি। আপনি যেটা বললেন যে খালেদা জিয়া এবং তার পরিবার বললে তো সবাই ইনক্লুডের মধ্যে চলে আসে, সেজন্য না, আমি স্বাভাবিক, কথাটা অতি বললাম। গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারও তো তার সঙ্গে ইনক্লুড থাকে। না, এটা স্বাভাবিক। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আসে না। আমাদের এখানে যেটা আছে এসএসএফ এর জন্য, সেখানে হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদেশি কোনো গেস্ট, আচ্ছা, অথবা তাই সরকার যদি কাউকে মনে করে। একটু তো যাই হোক, সেজন্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন, মানে যদি আপনি যেহেতু আইনজ্ঞ হিসেবে আছেন, যদি এটা একটু পরিষ্কার করেন। জি, আমি বলতে চাচ্ছি মাওলানা সাহেব যে কথাটি বলছেন যে তিনি অতি গুরুত্বপূর্ণ নয়, আমি মনে করি আজকের দিনে জনাব তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ না, ব্যক্তি। মানে উনি বলছেন কেন যে গুরুত্বপূর্ণ উনি বলছেন যে ব্যক্তি? বেগম তিনি খালেদা জিয়া যদি এসএসএফ এর এই সুবিধা পান,
তাহলে মানে তার পরিবারের পাওয়ার এখানে আইনে কোনো মানে বিষয় নেই, উনি একাই পাবেন আইনে, এরকমটা জেনে যদি আইনে আমি বুঝে থাকি। আমি তো আইনে সেখানে কোনো ব্যত্যয় দেখি না। তার কারণ যখন একজন ব্যক্তি পরিবার প্রধান যখন এই এরকম একটি জাতীয় নিরাপত্তার মধ্যে থাকেন, তখন যে পরিবার বাইরে রেখে থাকেন এটা আমি কখনো চিন্তাও করি না, দেখিও না, আচ্ছা। এবং আমাদের সংবিধানেও নাই। জি, যখন তাহলে তো পরিষ্কার হয়েছে। ইয়েস, জি, পরিষ্কার হয়েছে। আমি আমি এক লাইনে কথাটা শেষ করে দিই, সেটা হলো যে প্রত্যেকটা জনগণের এদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার সরকার দিক, এটা আমরা প্রত্যাশা করি। জনাব তারেক রহমানকে সর্বোচ্চ সিকিউরিটি সরকার দিক, এটাও আমরা প্রত্যাশা করি। এটা আমরা অপ্রত্যাশিত যে তা নয়, কিন্তু আমরা বলতে চাই যে তাকে বিশেষ ফ্যাসিলিটিস দেওয়া এবং এটা কতদিন বলবৎ থাকবে, সামনে জাতীয় নির্বাচন, এসব বিষয় নির্বাচনের উপরে কতটা প্রভাব ফেলবে এটা কিন্তু চিন্তার বিষয়। তো সেই বিষয়টা আশা করি সরকার সেটা সময় বলে বিবেচনা দেবে। রাখবে, সেটা অবশ্যই এটা সরকারের বিবেচনায় নেওয়া উচিত। এবং এ বিষয়ে অবশ্য এখন বলার হয়তো খুব বেশি সময় আপনারও নেই, এই জন্য আমি প্রসঙ্গে যাচ্ছি না। তবে এটা একটু আমাদের কাছে একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। মানে বেগম খালেদা জিয়াকে এই সুবিধা দেয়া, মানে বেগম খালেদা জিয়াকে হ্যাঁ। এই সুবিধাতে দেয়া, না, খালেদা জিয়াকে দিতেই পারে, খালেদা জিয়া হ্যাঁ, তাহলে পেতেই তো পারে। মানে খালেদা জিয়া যদি এই সুবিধা পান, খালেদা জিয়ার সন্তান হিসেবে পাচ্ছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে তিনি তো পাচ্ছেন না, তিনি পাচ্ছেন বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে। তাহলে তো তার পরিবার কিন্তু আমাদের আইনে আছে, পরিবারের সদস্য হিসেবে তো তিনি পাচ্ছেন, অধিকার আছে। জি, এই অধিকার তার আছে পরিবারের সদস্য হিসেবে। না, এটা কিন্তু উনি জয়নাল সাহেব তো সিনিয়র আইনজীবী, উনি বলতে পারবেন। তবে আমি না, উনি পরিষ্কার করলেন, উনি পরিষ্কার করলে আমাদের তো মেনে নিতে হবে এটা। উল্লেখ আছে 4 ধরনের ব্যক্তি: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কোনো নাগরিক, অথবা সরকার যদি চায় কাউকে দিতে পারে, সেটা ভিন্ন সিস্টেমে। হ্যাঁ, তো সরকার তো চেয়েছে, সরকার দিয়েছে। জি, কাগজি ভাই। সরকার কিন্তু আজকে প্রজ্ঞাপন জারি করেই এটা বলেছে, সরকার নিজেই কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে আজকে। না, ঠিক আছে, সেটা দিতে পারে, সেটা আপাতত দিতে পারেন, সেটা দিতে পারে, কিন্তু আমার কথা হলো দেশের প্রতিটা নাগরিকেরই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। না, কিন্তু তারপরে ধরেন আমার নিরাপত্তা এবং একটা দলের মানে বড় নেতা হিসেবে আপনার নিরাপত্তা আর আমার নিরাপত্তা কিন্তু এক না। মানে না, তাহলে বাংলাদেশে কি দল একটাই, অন্যান্য দল নেই? না, না, আপনার নেতৃবৃন্দ তাদেরকে আপনি এসএসএফ দেন, সকলকেই দেন আপনি। মানে বাংলাদেশে তো অন্য কোন দলের প্রধানকে আপনি দিলেন না, শুধু একজনকে দিবেন, এটা তো যথার্থ বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি যে জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তার জন্য তার দল, না, এখানে আপনি ভুল বুঝছেন বোধহয়। মানে আমি যদি একটু পরিষ্কার করি, এই সুবিধাটা পেয়েছেন বেগম খালেদা জিয়া, এই সুবিধাটা তারেক রহমান পাননি। তারেক রহমান তখন পাচ্ছেন যখন তিনি বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি যদি বেগম খালেদা জিয়ার সন্তান না হতেন তাহলে তিনি এই সুবিধার মধ্যে আসতেন না। তিনি কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আসছেন না, এই সুবিধার মধ্যে তিনি অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আসছেন না, আমি যদি বুঝে থাকি। তিনি আসছেন বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে। দেখেন, আমি নিউজটা পড়ি না, নিউজটা রাতে প্রজ্ঞাপনের রাতে হচ্ছে, তো আমি এখনো পড়ি। হ্যাঁ, আপনার কথা ধরেই কিন্তু আমি কথাটা যে তার পরিবারের কথাটা কিন্তু আছে বলে আমার জানা নেই। কিন্তু পরিবারের সদস্য হিসেবে সবাই পান, মানে এটা জয়নুল আবেদিন ভাই মানে পরিষ্কার করলেন যে যেহেতু তিনি পাচ্ছেন। পরিষ্কার করে দেই, যখন বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান থাকেন তখন রাষ্ট্রপ্রধানের পরিবার পরিজন কি ওই বঙ্গভবনের বাইরে রেখে তারপর রাষ্ট্রপতিকে আপনার প্রোটোকল দেওয়া হয় এবং রাষ্ট্রপতিকে ওই যে এসএসএফ পাহারা দেয় বা এসএসএফ সেখানে অবস্থান করে যে আপনারা সব বাইরে থাকেন, রাষ্ট্রপতিকে শুধু আমরা দেখব? এটা কি হয়? এটা সংবিধানও বলে না। না, তা বলে না, কিন্তু আপনি তো এটা অবশ্যই বলবেন নিশ্চয়ই, যে মনে করেন রাষ্ট্রপতি এক জায়গায় সফরে গেলেন, রাষ্ট্রপতির সাথে এসএসএফ থাকলো, রাষ্ট্রপতির সন্তান যদি কোথাও সফরে যায় তার সাথে কি এসএসএফ থাকে? এটা নিশ্চয়ই না। কাজেই রাষ্ট্রপতির অ্যারাউন্ড সেটা সফর একটি কথা। আমি মাওলানা সাহেব, আমি একটি জিনিস আপনাকে পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে সফর একটা কথা, আর মাকে দেখতে আসা এবং মায়ের সান্নিধ্যে আসা আর একটা ভিন্ন জিনিস। আপনি তো মায়ের জাত, আমরা সকলেই মায়ের জাত, আমরা এই মায়ের থেকেই আমরা কিন্তু জন্ম। সেই মায়ের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা
এবং এটা কিন্তু সন্তানের সবসময়ই থাকে, এবং আচ্ছা। তারেক রহমানও সেই শ্রদ্ধাবোধ, এ জায়গায় কিন্তু সম্মান, না কোনো নিশ্চয়ই দ্বিমত সেটাতে এবং কোনো রাষ্ট্র যদি তাকে কোনো বলেন দ্বিমত যে নেই। বা আপনাকে সেইভাবে বা ব্যবস্থা গ্রহণ করা হবে, আপনি যাতে আসতে পারেন, আপনি যাতে মাকে দেখতে পারেন, তাইলে সেইখানে সংবিধান বা দেশ বা জাতি কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। না জি জি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, আপনি শেষ করবেন, আমি একটু যাই হোক, এই স্বপন বিষয়ে ভাইয়ের আরো কাছে যাব। তর্ক হয়তো সামনে হবে, সেটা আজকে আমরা যাচ্ছি না। জি কারণ বেগম খালেদা জি একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে, এটা নিয়ে আলোচনা এখন দরকার নেই। তো আপনি যেটা বলছিলেন যে গণভোটে আমরা আগে কেন দাবি করছি, এখন এটা আমাদের আগেও দাবি করেছি, সরকার গেজেট করেছেন, এরপরেও আমরা করছি এজন্য কারণ নির্বাচন কমিশন কিন্তু এরপরেই প্রধান সিইসি এরপরেই কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করা এটা চ্যালেঞ্জিং হবে। না এটা কিন্তু কিন্তু মানে বলেছেন। আমার প্রশ্ন সেটা ছিল না, আমার প্রশ্নটা হচ্ছে যে আর 15 দিন পরেই তফসিল, 15 দিনের মধ্যেই ডিসেম্বরের মাঝামাঝি আমরা যদি ধরে নেই 15 তারিখের ভিতরে যদি তফসিল ধরে নেই, তাহলে এর মধ্যে কি আর গণভোট করার বাস্তবতা আছে? না শোনেন, যদি সরকার করতে চায় তাহলে তো অনেক কিছুই মিনিমাইজ করে অনেক কিছুই মানে করতে তখন পারে। আবার নির্বাচনটা আমরা তো- পিছিয়ে দিতে হবে না? না না না, আমরা মিনিমাইজ করতে বলছি, আমি বলছি না যে নির্বাচন পিছিয়ে দেন। আমার কথা হলো যে আমরা তো যে দাবিটা ছিল আমাদের আমাদের প্রথম দেখেন হলো দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক। আমরা যৌক্তিক দাবিটা শুরু থেকেই করে আসছি, এবং সেই যৌক্তিক না, দাবিটার পক্ষে কিন্তু নির্বাচন কমিশনও বলতে মানে বাধ্য আপনি কি হয়েছে। মনে করেন যে সেই বাস্তবতা আছে, যে গণভোটটা এখনো আগে সে- করা সে- সম্ভব? আমরা আমাদের দাবি জানাচ্ছি, এটা যদি বাস্তবতাটাকে যদি নস্যাৎ করে, যেমন সরকার এই সময়টাকে কিলিং করে নষ্ট করেছে, তো এই দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। তো আচ্ছা। আমরা আমরা মানে চুপ হয়ে গেলাম, তার মানে এই বাস্তবতা না নির্বাচনটা থাকলেও যথাযথ হলো না। হ্যাঁ, নির্বাচনটা বাস্তবতা না থাকলেও আপনারা যথাযথ দাবিটা হলো না। জনগণের কাছে রেখে যাচ্ছেন আর কি। হ্যাঁ, আমরা জনগণের কাছে জনগণের রেখে কাছে দেবো, দাবিটা কারণ রেখে নির্বাচন যথাযথ হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। যে কারণ আপনি আপনি আপনি- দেখেছেন এই যে আপনি থাকবেন, আপনার কাছে আবারও আসবো আমি একটু। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনারা 170টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন আজকে দলের পক্ষ থেকে। আমি জানি যে আপনারা গণতন্ত্র মঞ্চের অন্যতম একটি দল এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আপনারা ছিলেন, এরকম একটা ধারণা আলোচনা ছিল যে আপনারা বিএনপির সঙ্গে জোটেও অংশ নিতে পারেন বা নির্বাচনী একটা সমঝোতার মাধ্যমে। মানে এই যে 170টি আসনে আপনারা ঘোষণা করে দিলেন প্রার্থীতা, আপনারা কি ওই জোটে আছেন নাকি আপনারা একক নির্বাচন করছেন, জোট থেকে বেরিয়ে গেছেন? আমরা জোট বলতে আমরা তো জোটে আছি গণতন্ত্র মঞ্চের সাথে, জি বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, এখনো যুগপৎ ধারায় আমরা আছি। সংস্কারের প্রশ্নে, বিচারের প্রশ্নে, আমরা নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে কাজ করবার অঙ্গীকার নিয়েই আমরা শুরু করেছিলাম, এখনো আছি। সুতরাং বিএনপির সাথে আমাদের কোনো জোটগত কোনো অবস্থান নাই, এটি যুগপৎ ধারায় একটি অবস্থান আছে। আমরা দলের পক্ষ থেকে দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই হিসেবে আমরা একটি 170টি আসনে গতকাল আমরা প্রার্থী তালিকা, আমরা প্রাথমিক যেটি প্রার্থী তালিকা আমরা ঘোষণা করেছি, সেটি তফসিল ঘোষণার পরে সেগুলো যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেটি আমরা করব। এখানে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও আমরা একসাথে ভোট করবার একটা আলোচনা আছে, সেটিও আমাদের সামনে আছে। একই সাথে বিএনপির সাথে আসলে একসাথে ভোট করার বিষয় না, বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবার একটা আলোচনা শুরু হয়েছিল। সেই আলোচনাটা গত 1.5 মাস পর্যন্ত বা 1 মাসের অধিক সময় এটা থেমে আছে। এটা নানা কারণে থেমে আছে, এবং সেটি গণতন্ত্র মঞ্চ বা আমাদের দল কারোর জন্য খুব স্বস্তিদায়ক নয়। এর ভিতরে তো এখন বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান দেশে ফেরা নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, সবকিছু মিলিয়ে এক ধরনের অস্বস্তিকর অবস্থা আছে। সুতরাং সেই আলোচনাটা এখন খুব সামনে এই মুহূর্তে খুব ঘনিষ্ঠভাবে আছে, আমরা সেটা দেখছি না। হ্যাঁ, মানে তবে সেই আলোচনাটা করার পরিবেশটাও নেই। আপনি যেমন বলছিলেন যে দলের প্রধান যখন এই মুহূর্তে সেই পরিবেশটা নেই বলে মনে হচ্ছে। এবং তবে আলোচনাটা থেমে যায়নি, আলোচনাটা বিএনপি পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ আছে, কথা বলা হচ্ছে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে হয়তো এই আলোচনাটা হবে। সেটি কিন্তু আসন সমঝোতার বিষয়টি, হয়তো তাদের সাথে আমাদের কিছু আসনের সমঝোতা হতে পারে, বাট বিএনপি যেরকম সারা দেশে তার 300 আসনে নির্বাচন করবে, কিছু আসনে হয়তো জোট সঙ্গীদের সাথে সমঝোতা করবে,
আমরা আমাদের দলের পক্ষ থেকে সেই সমঝোতার জায়গায় থাকবো। একই সাথে আমাদের দলীয় প্রতীকে আমাদের Exactly. যে প্রার্থীরা আছে, আমরা এই আমাদের নির্বাচনী ইস্তেহার নিয়ে আমরা নির্বাচন করবো। এই যে 170টা আসনে আপনারা প্রার্থিতা দিলেন, বাকি যে 130টা আসন বাদ থাকলো, সেটাতেও আপনাদের যে আপনারা যারা শরিক আছেন, গণতন্ত্র মঞ্চের যে শরিক দলগুলো আছে, সেই দলগুলোর সঙ্গে মানে অবস্থানটা কীরকম, সেটা আমি একটা বিরতির পরে আপনার কাছে একটু প্রশ্ন রাখবো, একটু বিরতি পরে। আর আমি একটা বিরতিতে যাব। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি একটু আগে একটু বিদায় নিতে চেয়েছেন, আপনার একটা জরুরি প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে আজকে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমিরুল ইসলাম কাগজি, আমরা যে আলোচনাটা করছিলাম সেখানে নানান ধরনের ইকুয়েশন, সামনে নির্বাচন, একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সহ জামায়াত ইসলামের নেতৃত্বে যে একটা যুগপৎ আন্দোলন করছে, তাদের কিছু দাবি দেওয়া আছে, সব কিছু মিলিয়ে রাজনীতিটা আসলে কি দেখছেন? বিএনপির এই বেগম খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া, তারেক জিয়ার ফিরে আসা না আসা, সব কিছু মিলিয়ে একটা স্থবির অবস্থা, রাজনীতির একটা থমকে যাওয়ার মতো। থমকে যাওয়ার মতো বলতে এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হলো বিএনপির রাজনীতি এখন মূলত সবকিছু ম্যাডাম কেন্দ্রিক হয়ে গেছে। কারণ একজন দলের নেত্রী শুধু না, এই দলটাকে এই পর্যন্ত নিয়ে আসা, যার অবদানটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। কেননা আপনি দেখেন, এমনি তো এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি একটা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। 2008 সালের পর থেকে বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতনটা হয়েছে, এটা কোনো স্বাভাবিক পরিবারের উপরে কিন্তু হয়নি কোথাও। এবং তারেক রহমানের উপরে যে নির্যাতন করেছে 111-এর গভর্নমেন্ট, মানে তিনি তো আর হেঁটে কিন্তু এয়ারপোর্টে যেতে পারেন নাই। তারপরে তার ছোট ভাই, একমাত্র ছোট ভাই যেটা, তাকেও কিন্তু বিনা চিকিৎসায় যে মারা গেছে, এটাও ধরে নেন এক ধরনের কিলিং, কিন্তু তাকে ঠিকমতো চিকিৎসাটা করতে দেওয়া হয়নি। তারপর ম্যাডামকেও ঠিকমতো চিকিৎসা তো দেওয়াই হয়নি, বারবার যে সমস্ত কথা বলেছেন। এবং যে জায়গায় তাকে রাখা হয়েছিল, যে কারাগারে, একেবারে স্যাঁতস্যাঁতে জায়গা, এবং সেখানে বলাই হয়ে থাকে যে পরবর্তীতে আমরা কয়েকটা রিপোর্টও দেখেছি যেটা স্লো পয়জনিং করা, যেটা তার ধীরে ধীরে পুরা শরীরেই তার এই অবস্থা আসছে। তো এইরকম একটা নিপীড়ন নির্যাতনের শিকার একজন নেত্রী, যিনি এখন কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। মানে বাংলাদেশের জনগণ এখন এক বাক্যে বা এক সুরেই কথা বলছেন যে যেভাবেই হোক না কেন বেগম খালেদা জিয়া যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এবং এইটাই চাচ্ছে। তাহলে বিএনপির রাজনীতি শুধু না, বাংলাদেশের রাজনীতি কিছুটা এখন এভার কেয়ার মুখী একটা অবস্থায় চলে গেছে। আজকে 8 দলের যে জনসভা আপনি বললেন খুলনায় হয়েছে, সেখানে তাদের একটা সমাবেশ হয়েছে। তারা সেখানে বেশ কিছু দাবির কথা বলেছেন, যেটা আগেও তারা বলছেন যে একই দিনে তারা ওই গণভোট এবং জাতীয় ভোট চান না এবং আলাদা করে দিতে। তারা কিন্তু এখনো পর্যন্ত বলছেন না যে বর্তমান যে সিচুয়েশন, এইটা আলাদাভাবে এই দুইটা নির্বাচন করা সম্ভব কিনা। 2 নম্বর হচ্ছে যে এই দাবি দেওয়ার মধ্য দিয়েই একটা বিষয় কিন্তু তারা বারবারই করছে যে নির্বাচনটা যত পিছিয়ে যেতে পারে তত তাদের জন্য একটা লাভ হচ্ছে। এই কারণে উনি হয়তো খুব ওইভাবে ধরবেন না, কিন্তু প্রশাসন যেভাবে সাজানো আছে, প্রশাসনে কিন্তু বেশিরভাগই আমাদের একটা হিসাব দিয়েই দেখছিলেন যে সচিবালয়েও যদি যান, সেখানে রেশিওটা এমন, আওয়ামী লীগের পরে এখনো পর্যন্ত জামাতের যে প্রশাসন সাজানো রয়েছে সচিব টচিব মিলে। তারপরে এই ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে, এসপি দেওয়া হচ্ছে, এখানে তারা একটা জামায়াত ইসলাম তো উল্টো যেটা বলেছে, ওনারা বের করে দিতে পারেন কিন্তু যে কে বিএনপির, ওনারা বলে দিতে পারেন। আর ওনাদের ওখানে বারবার বলে দেওয়া হচ্ছে যে শিবিরের কে কোন বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিল, কোন জায়গায় ছিল, সব ধরেই কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই যে সুবিধাটা পাচ্ছে, আপনি এই খুলনার ডিসি, খুলনার এসপি যেটা গেছে, গোলাম পরোয়ার সাহেব নিজেই জানেন, বলে দিতে পারবেন যে এরা কোন জায়গা থেকে আসছে। এবং এই যে লটারির মাধ্যমে যেটা হচ্ছে, এটাও কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি। আপনি এক এসপিকে লটারির মাধ্যমে আরেক জায়গায় দিচ্ছেন, তো ওই এসপির মনে মগজে যেটা আছে, ওইখানে গেলে কি কোনো চেঞ্জ হবে?
ওইখানে গেলে তো তার চেঞ্জ হবে না। একজনকে এক জায়গা থেকে আর এক জায়গায় দিচ্ছেন, কিন্তু তোর মন মানসিকতা কিন্তু ওইটাই থেকে যাচ্ছে যে আগে থেকে আছে মানসিকভাবে। জি। তো এটাও আমার কাছে মনে হয়েছে আরেক ধরনের মানে এটাকে কি বলবো, যে মানুষকে বোঝানো যে আমরা খুব স্বচ্ছভাবে এই পদায়নগুলো করে দিচ্ছি, কিন্তু আসলে তো স্বচ্ছভাবে লোকগুলোই বসে আছে মানে সুবিধাজনক অবস্থায়। এবং এই যে আমির মানে এই জামাতের আমির বারবার বলেন যে বিএনপি সুবিধা নিচ্ছে, কিন্তু আসলে সুবিধাগুলো নিচ্ছে জামাত জি। বিভিন্ন জায়গায় আছে। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। প্রথমে আমি একটা কারেকশন করি, সেটা হলো যে আমাদের যে 8 দলীয় প্রোগ্রাম হচ্ছে বা 8 দলের যে সমঝোতা, এটা কিন্তু জামাতের নেতৃত্বে না, এটা আমরা বারংবার বলছি, এটা হলো আমাদের যুগপৎ বা সমঝোতার ভিত্তিতে আমাদের নির্বাচন হবে, এখানে কোনো কারো নেতৃত্বে কোনোটা হচ্ছে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয় হলো আমার কাগজি ভাই যেটা বললেন, যে এটা আসলে ওনার অনেকগুলি কথার সাথে আমি দ্বিমত। যেমন উনি বললেন যে আমাদের এই আন্দোলনগুলোর লক্ষ্য বা আমাদের যে দাবি, এগুলির লক্ষ্য হলো নির্বাচন পিছিয়ে দেওয়া। এটা উনি কোথা থেকে বলেন এটা আমাদের বুঝে আসে না। ওনার ক্যালকুলেশনটা কেমন? বর্তমানে নির্বাচনের মাঠে বলতে গেলে যে 8 দলই কিন্তু আমরা বেশি আছি নির্বাচনের মাঠে, এবং আমরা চষে বেড়াচ্ছি। আমি নিজেও ঢাকা 11 প্রার্থী, আমি সব জায়গায় যাচ্ছি, আমাদের সকল প্রার্থীরা যাচ্ছেন, এবং আমরাও চাই যে যথাসময় নির্বাচন হোক, এটা আমাদেরও প্রস্তাব। আমাদেরকে এটা শুধু শুধু একটা হাইপ তোলা বা একটা ট্যাগ লাগানো, এটা আমার মনে হয় উচিত হবে না। যুক্তি তর্ক ছাড়া, মানে যুক্তি ছাড়া যদি বলেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। এরপরে ওনারা যেটা বলছেন যে আসলে সচিবালয় বিভিন্ন জায়গায় একটা দলের নাম বললেন, জামাতের কথা বললেন, তাদের লোক আছে। আচ্ছা, বাংলাদেশে আপনি দল নিরপেক্ষ লোক কোথায় পাবেন? প্রত্যেকটা দলেরই লোক আছে। এবং যদি বিএনপি যে দাবি করে যে বাংলাদেশ সর্ববৃহৎ দল, তাহলে সর্ববৃহৎ দলের লোকজন শুধু বোধহয় প্রশাসনের বাহিরেই আছে, প্রশাসনের মধ্যে বোধহয় তাদের নেই। তো এইটা ওনারা কোন যুক্তিতে বলেন আমার তো বুঝে আসে না। একদিকে বলেন যে আমরা বিএনপি সর্ববৃহৎ দল, আবার বুঝাইতে যান যে সব জায়গায় ফ্যাসিলিটিস নিচ্ছে হলো অন্য দল। তাহলে এই সর্ববৃহৎ দলের জনসংখ্যা বোধহয় শুধু মাঠে ঘাটে, অন্য কোথাও নাই। এটা রেশিও আরে সব জায়গায় তো তারা যদি দাবি করেন বড় দল, তাহলে তো সব জায়গায় আছে। জি। তো কাজেই ফ্যাসিলিটিসটা প্রত্যেকেই নেওয়ার জন্য চেষ্টা করেন। যুগপৎ তবে এটা আন্দোলনের উচিত ব্যাপারে নয়। মৌলানা সাহেব একটু কথা বলি। যুগপৎ আন্দোলন, আপনারা কিন্তু যুগপৎ আন্দোলন বলতে মানে একই ধরনের কর্মসূচি থাকে, পৃথক পৃথকভাবে আপনারা সমাবেশগুলো করার কথা, কিন্তু করছেন আপনারা কিন্তু জামাত ইসলামের নেতৃত্বেই সমাবেশগুলো হচ্ছে। জামাত ইসলামের নেতৃত্বে আমাদের কোনো প্রোগ্রাম হয়নি। এক জায়গায় তো হচ্ছে নাকি আলাদা আলাদা হচ্ছে? না শোনেন, আমি দুটো কথা। একটা হলো জামাতের নেতৃত্বে জোট হয়েছে কিনা। প্রথম কথা হলো জামাতের নেতৃত্বে আমাদের কোনো জোট হয়নি। আমরা শুধু নির্বাচনে একটা কম্প্রোমাইজ করব। আচ্ছা, আপনাদের একটা জামাত ইসলাম সম্পর্কে আপনাদের মৌলানা সাহেব, আমি একটা কথা বলি। জামাত ইসলাম সম্পর্কে যে আপনারা একটা কথা সবসময় আগে বলতেন, আপনাদের নেতাই বলতেন যে জামাত ইসলাম হলো ইসলাম না। হ্যাঁ, মানে জামাত ইসলামের ইসলামটা প্রকৃতি ইসলাম না, আপনাদেরটাই প্রকৃতি ইসলাম। এবং এই যে মানে দ্বিমুখী একটা অবস্থান ছিল, সেখান থেকে এক জায়গায় আসলে কিভাবে একটু বলেন তো আমরা শুনি। এবং এটা কিন্তু ইউটিউব বিভিন্ন জায়গায় আপনারা পাবেন এইটা। শোনেন, বিষয়টা হলো আপনি যে জায়গায় ছিলেন এই আলোচনায় থাকেন, ওটা তো আর এক আলোচনা, সেটাও আমি উত্তর দিব আপনাকে। আপনি অন্য আলোচনায় চলে না, একই মঞ্চে আছেন তো সেই জন্য বলছি, একই মঞ্চে আছেন এবং বললেন আমাকে সময় দিতে হবে। আমরা বলেছি আমাদের আমরা বলছি জামাতের নেতৃত্বে নয়, আমরা নির্বাচনী সমঝোতা এবং নির্বাচনী সময় দিতে পারছি না আজকে, যেহেতু এই আলোচনাটা মানে একটু তাহলে মাঝখান থেকে আলোচনাটা হলে একটু মিসলিড হবে। আদর্শ থাকবে আলাদা। না, নিশ্চয়ই আরেকদিন আলোচনাটা করব আমরা। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, বিরতির আগে যে প্রশ্নটা করে গিয়েছিলাম যে আপনারা কি তাহলে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, গণতন্ত্র মঞ্চ একসঙ্গে যারা, আপনারা এখানে কিভাবে নির্বাচন, এর ভিতরে কি ভেতরে জোট হচ্ছে আবার? না, আমরা তো প্রথমে আপনাকে বলবার চেষ্টা করেছি যে প্রত্যেকটি দলেই তার স্বতন্ত্র নির্বাচনী প্রস্তুতি আছে মঞ্চের ভেতরেও। এখন এর পরে হচ্ছে যে গণতন্ত্র মঞ্চ, যেহেতু আমরা একটা জোট, সেই মঞ্চের দিক থেকে যদি আমরা একসাথে নির্বাচন করি, আমাদের একটা চিন্তা আছে, কথা আছে, প্রস্তুতিও আছে। সেই জন্য প্রাথমিক কিছু প্রস্তুতিও হয়েছে। সেটি হলে আমরা যে প্রার্থীরা ঘোষণা করেছি, আমরা সেই ক্ষেত্রে মঞ্চে ভেতরে যদি সমঝোতা জায়গা তৈরি হয়, সেখানে আমাদের প্রার্থী প্রত্যাহার করব এবং মঞ্চের একক প্রার্থী সেখানে থাকবে। আর এটি খুব আমাদের ভেতরে, মঞ্চের ভিতরে অন্যান্য দলগুলো একক দলগত প্রার্থী ঘোষণা করেছে।
সুতরাং এইটি সমঝোতা হওয়ার তো জায়গা আছেই, এই সমঝোতা তো হবেই। আমাদের মঞ্চগতভাবে একক প্রার্থী আমরা এক একটি আসনে রাখবো। আর বিএনপির পক্ষ থেকে যেটা আমি আগে বলছি এখনো বলছি, যেমন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান আসনে আমরা প্রার্থিতা দেইনি। এর মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাচ্ছি বা দিচ্ছি, সেটি হচ্ছে সমঝোতার বিষয়টি যেটি আলোচনায় আছে, যুগপৎ শরিকদের সাথে বিএনপি যে সমঝোতার আলাপ আছে সেটি আমরা ধারণ করি, সেই ব্যাপারে প্রার্থীতা আমরা 2018 সালে আপনারা মানে যে বিএনপির সঙ্গে যে জোট ছিল সেই জোটে আপনারা 4টি আসন পেয়েছিলেন, আমি যতদূর আমার মনে পড়ে। এবার আপনারা মানে কি বেশি আশা করছেন নাকি তার থেকে? না, 2018 সালের নির্বাচনে আমি নিজেও জোটের প্রার্থী ছিলাম, ঢাকা 18 উত্তর আসন থেকে জি নির্বাচন করেছিলাম ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে। না, এখন তো পরিস্থিতি আসলে কিছুটা ভিন্ন। আমরা তখন তো একটা ফ্রন্ট ছিল, সেটা ঐক্য ফ্রন্ট ছিল, বিএনপি, নাগরিক, জেএসডি সহ কৃষক শ্রমিক জনতা লীগ, সবটা মিলিয়ে একটা ফ্রন্ট ছিল। এবার কিন্তু বিএনপির সাথে কোনো ফ্রন্ট বা জোট কিছুই হয়নি আমাদের। আচ্ছা, আমরা আগেও বলছি এখনো বলছি যে আমরা যুগপৎ ধারায় আন্দোলনে ছিলাম এবং 31 দফা আপনি কিন্তু বলছিলেন যে আলোচনা কিন্তু চলছে, মানে ভিতরে ভিতরে আপনারা কথাবার্তা বলছেন, সেটা জোট ভিত্তিক নির্বাচনের আলোচনা নয়, এটা হলো আসন সমঝোতা হতে পারে। আচ্ছা, আসন আমি যেমন বললাম যে আমরা এই আসনগুলোতে আমরা প্রার্থিতা ঘোষণা করিনি, অথবা আরো অনেক জায়গায় আমরা প্রার্থিতা সমঝোতা করতে পারবো যদি সেই সমঝোতার জায়গাটা তৈরি হয়। সেই আলোচনাটা এইভাবেই শুরু হয়েছে, আসন সমঝোতার আলোচনা। সেই আলোচনাটা থেমে গেছে, আবার হতে পারে, নাও হতে পারে। যদি হয় তাহলে আসন সমঝোতা হবে, তা না হলে যার যার জায়গা থেকে দাঁড়িয়ে সে নির্বাচনটা করবে। আমরা দলের পক্ষ থেকে আসন সমঝোতা হওয়ার পরও অন্য আসনগুলোতে যেখানে আমাদের দলের প্রার্থীরা নির্বাচন করবার মতো আমাদের সক্ষমতা আছে, সেই জায়গায় আমরা নির্বাচন করবো। এবং আমাদের যেই দাবি আছে, আমাদের যে বক্তব্য আছে, সংস্কারের প্রশ্নে, রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে আমরা যে কথাগুলো বলছি, সেই কথাগুলো জনগণের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা এই নির্বাচনটাকে এইটি আন্দোলন এবং নির্বাচন হিসাবে আমরা গ্রহণ করতে চাই। সেই লক্ষ্যে আমাদের দলকে পুনর্গঠন করা এবং দলের প্রভাব বৃদ্ধি করা, এসব কাজে আমরা ব্যবহার করতে চাই। আবার সমঝোতার জায়গাটাও আমাদের জন্য খোলা আছে, আমরা খোলা রেখেছি, সেই আলোচনাও হতে পারে। অনেক ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য 71 জানালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরবো। একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর আজকে সারাদিনের, টিউলিপের সাজা নিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো কে কি বলছে, এই শিরোনামে একটি খবর আছে, সঙ্গে এই খবরটা নিয়ে একটু আলাপ করব। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি, সঙ্গে পাবো। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে, সেই পত্রিকাগুলো কি শিরোনাম করেছে একটু এই পর্যায়ে দেখে নেই। শুরুতে যুগান্তর, 32 আসনে ঢুকে যেতে পারে পলাতকরা, ভোট বানচালের চেষ্টায় আওয়ামী লীগ। সংবাদ প্রতিদিন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আমাদের সময়, হাসিনার 5, রেহানার 7 ও টিউলিপের 2 বছর জেল। বণিক বার্তা, খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা। ডেইলি টাইমস অব বাংলাদেশ, খালেদা ব্যাটলস ফর লাইফ। এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম, যে পত্রিকাগুলো সকালে আপনাদের হাতে পৌঁছতে যাচ্ছে। আমরা একটু যুক্ত করে নেব ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে। মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। যে খবরটি নিয়ে একটু আলোচনা করতে চাই, কথা বলতে চাই, পূর্বাচলে নতুন শহর প্রকল্পে শেখ রেহানার নামে যে প্লট, সেই প্লটের যে দুর্নীতির মামলা বা অনিয়মের মামলা, সেই মামলায় শেখ হাসিনার 5 বছর, শেখ রেহানার 7 বছর এবং টিউলিপের 2 বছরের কারাদণ্ড হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানানভাবে শিরোনাম করেছে, বিশেষ করে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। একটু যদি আপনি বলেন, কারণ বেশিরভাগ শিরোনামেই লেখা হয়েছে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশের আদালতে বিচারে তাকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি না থাকায় তার এই সাজা ভোগ করার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনগুলোতে। প্রথমত কথা, বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের চুক্তি না থাকার কারণে তাকে ফিরিয়ে আনার জায়গাটা প্রায় অসম্ভব। আর
থাকলেও যে ফিরিয়ে আনা যেত বিষয়টা তা নয়, এটা ফিরিয়ে এনে শাস্তি দেয়া এই মামলা বা এই বিচারের ক্ষেত্রে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি পরিবার, যে পরিবারটি নানাভাবে বাংলাদেশের ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট, এবং সেই পরিবারটির যিনি প্রধান, সেই প্রধান ব্যক্তি নানাভাবে নানা বক্তৃতায় সবসময় একটি কথা বলতো যে তার কোনো লোভ নাই, তার কিছু চাওয়ার নাই, তার কিছু পাওয়ার নাই, এবং তিনি খুব পরিষ্কার করে বলতেন যে তার বোনের কিছু চাওয়ার নাই, বোনের ছেলে মেয়েদের কিছু চাওয়ার নাই, তার নিজের ছেলে মেয়ের জন্য তিনি কিছু করেন নাই, ইত্যাদি ইত্যাদি কথা বলতেন। তো সেই কথাগুলোর জায়গাতে এই অল্প কিছুদিনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেল এবং বাংলাদেশের মানুষ কিছু জিনিস দেখলো। সেই দেখার মধ্যে একটি সুনির্দিষ্ট বিষয় হচ্ছে পরিবারের সদস্যদের নামে প্লট নেয়া, এবং সেই কাজটি তারা করেছিল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, এবং বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সম্পূর্ণরূপে সেই আইনের বিপরীতে গিয়ে সেই আইনটি অমান্য করে। এই কারণেই এটা সারা পৃথিবীর আলোচনার জায়গাতে থাকবে, বাংলাদেশের আলোচনার জায়গাটি তো বটেই। এই জায়গাটিতে টিউলিপের নামটি আলোচনায় এসেছে কারণ টিউলিপ যুক্তরাজ্যের মেন স্ট্রিমের একজন রাজনীতিবিদ, নির্বাচিত জনপ্রতিনিধি। তো যুক্তরাজ্যের মতো দেশে কোনো একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি কোনো অসততার অভিযোগ আসে তাহলে সেটা তারা খুব গুরুত্ব দিয়ে নেয়। আর টিউলিপ সিদ্দিকীর মানে কি বলবো, যে টিউলিপ সিদ্দিকী গত কিছুদিন ধরে তিনি নানাবিধ বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন। তিনি কোন ফ্ল্যাটে থাকছেন, সেই অ্যাপার্টমেন্টে থাকছেন, সেই অ্যাপার্টমেন্টের মালিকানা একবার তিনি অস্বীকার করছেন, আবার গিয়ে তার খোঁজ পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা দিয়ে তিনি কিছু সত্য লুকানোর কারণে, একটি সত্য বলা হয় না যে একটি মিথ্যা বললে তাকে অনেকগুলো মিথ্যা বলতে হয় সেই মিথ্যাটিকে ঢাকার জন্য। তো টিউলিপের ক্ষেত্রে এমন হয়েছে, উনি পর্যায়ক্রমে বিতর্কের মধ্যে ঢুকে গেছেন। প্রথম দিকে তিনি তার বিরুদ্ধে যে অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক অভিযোগ এসেছিল সেই অভিযোগটি তিনি অস্বীকার করেছেন, এবং অস্বীকার করার ফলে, সত্য অস্বীকার করার ফলে তাকে অনেকগুলো অসত্য বলতে হয়েছে। আর এখন এসে যেটা তৈরি হয়েছে যে যেহেতু শেখ হাসিনার পরিবার আইন অনুযায়ী কোনো প্লটের মালিক হতে পারেন না, তিনি যেহেতু তার 1974 সালে শেখ হাসিনার স্বামী প্লট নিয়েছিলেন, সেই কারণে তার সন্তানরা প্লটের মালিক হতে পারেন না। রেহানা গুলশানে তার বাড়ি আছে, সেই কারণে তার ছেলেমেয়েরা প্লট নিতে পারেন না আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী। আর টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা হবে সামনের সময়টিতেও, এটা নিশ্চয়ই বাংলাদেশের যে আদালত শাস্তি দিয়েছেন, যে বাংলাদেশের যে আদালত তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাদের কাছে নিশ্চয়ই পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে। যেহেতু টিউলিপ সিদ্দিকীর নামে কোনো প্লট নাই, তিনি কোনো প্লট নেননি, তিনি তার পরিবারের অর্থাৎ মা বা তার ভাইদের প্লট, তার বোনের প্লট পাওয়ার ক্ষেত্রে তদবির করেছেন, পাওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন। এখন যে তদবিরটি করেছেন সেই তদবিরের নিশ্চয়ই তথ্য এবং প্রমাণ আছে, সেটা মোবাইলের টেক্সট হোক, ইমেল হোক, টেলিফোন হোক, কোনো না কোনো কিছু হোক, সেটার প্রমাণ আছে। সেই প্রমাণের ভিত্তিতেই নিশ্চয়ই তাকে 2 বছরের শাস্তি দেয়া হয়েছে। যদি এই প্রমাণটি, যদি বলা ঠিক নয়, এই প্রমাণটি নিশ্চয়ই খুব কংক্রিট প্রমাণ। সেই কারণে যেহেতু টিউলিপ সিদ্দিক আবার যুক্তরাজ্যের মেন স্ট্রিমের রাজনীতিবিদ, তিনি কয়েকদিন আগে পর্যন্ত মন্ত্রীও ছিলেন, এখন তিনি মন্ত্রী না থাকলেও পার্লামেন্টের মেম্বার সেই রাজনৈতিক দলটির, সেই কারণে দেশের বাইরে থেকেও এই মামলা বিষয়ে খোঁজ খবর করা হবে এবং দেখা হবে, জানা হবে, যুক্তিতর্ক দেখা হবে, তথ্য কি সেগুলো দেখা হবে। সেই কারণে এই জায়গাটি নিয়ে যেহেতু তিনি মালিক নন, প্রশ্ন তোলার একটা সুযোগ থাকবে, প্রশ্ন তুলবে। আর বাংলাদেশের কাছে যে আদালত বিচার দিচ্ছেন, যারা মামলা করছেন, তাদের কাছে যদি এটার কংক্রিট তথ্য প্রমাণ থাকে, নিশ্চয়ই আছে, সেটা তখন উপস্থাপন করতে হবে, অথবা উপস্থাপন করা নয়, সেটা আসলে সামনে আসতে হবে। মুর্তজা ভাই, বিবিসি বলছে টিউলিপের দল, লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারে না। তিনি বলেন, খবরে জানা গেছে অত্যন্ত সম্মানিত জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে মামলায় টিউলিপ সিদ্দিক ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি, তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত কখনোই তাকে জানানো হয়নি। তার আইনি পরামর্শদায়ক বারবার বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করলেও
এটা করা হয়েছে। যে কারো বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আনা হয় সবসময় তার আইনি প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হয়। বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি তার লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অব কমন্সে হুইপের পদে বহাল থাকবেন। মানে কিভাবে দেখেন তার আসলে? তার তার রাজনৈতিক দলটি লেবার পার্টি টিউলিপের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। ইতিপূর্বে টিউলিপের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, আইনগতভাবে মামলায় সুনির্দিষ্ট করে প্রমাণ না হলেও যুক্তরাষ্ট্রের যে এই সমস্ত জায়গাতে যে এথিক্যাল অবস্থান, সেগুলোও যদি অনুসরণ করা হতো তাহলে টিউলিপের পার্লামেন্টের এই সদস্যপদ থাকতো কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কিন্তু লেবার পার্টি তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। সেই জায়গাটিতে তাকে শুধুমাত্র চাপে পড়ে শুধুমাত্র মন্ত্রীর জায়গা থেকেই সরিয়ে দেয়া হয়েছে, অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এখন যে অভিযোগ, যে কথাটি লেবার পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আপনি বিবিসির প্রতিবেদনের কথা উল্লেখ করলেন, সেটি হচ্ছে টিউলিপের প্রতি যেহেতু তারা খুবই সহানুভূতিশীল, সেই কারণে অত্যন্ত গদবাঁধা কিছু কথা বলেছে তারা। গদবাঁধা কথা কি? টিউলিপের অনুপস্থিতিতেই তো বিচার এক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক। কারণ টিউলিপ তো যুক্তরাজ্যের নাগরিক, টিউলিপ যুক্তরাজ্যের একটা রাজনৈতিক দলের, সে দেশের পার্লামেন্টের সদস্য। সে তো আর বাংলাদেশে এসে মামলাটি মোকাবিলা করতে চায়নি, এক নম্বর কথা। তাকে জানানো হয়নি। এই কথাগুলো সত্যি নয়, এই কথাগুলো সঠিক নয়, এটা ঠিক গদবাঁধা কথা। তাকে যে প্রক্রিয়াতে জানানো দরকার, সেই প্রক্রিয়াতে যতটুকু জানানো দরকার তাকে জানানো হয়েছে। তিনি যদি এই মামলাটি লড়তে চাইতেন, যেভাবে লড়তে চাইতেন, সেই সুযোগ তাকে দেয়া হতো, দেয়া হয় নাই অনুপস্থিতিতে। এগুলো খুবই গদবাঁধা কথা। তাহলে আপনি কি মনে করেন, মুর্তজা ভাই, আপনি কি মনে করেন যে তিনি কোনো ধরনের সেখানে রাজনৈতিক কোনো মানে সমস্যায় পড়তে যাচ্ছেন না? তাহলে আপাতত তিনি রাজনৈতিক সমস্যায় এর কারণে পড়তে যাচ্ছেন না, সেটা যেমন বলা যায়। আর ইতিমধ্যেই তিনি আসলে রাজনীতিতে এক ধরনের সমস্যায় পড়ে আছেন। জি, লেবার পার্টি যতই তার পক্ষে থাকুক, যতই পুরো বিষয়টিকে চাপা দিতে চাক, যতই বিষয়টিকে উড়িয়ে দিতে চাক, বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে চাক, সেটা তারা তুলতে পারবেন। কিন্তু দিন শেষে গিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের ভেতরে, তার ভোটারদের বিরুদ্ধে, টিউলিপের ভোটারদের ভেতরে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। জি। তিনি, তার মা, তার বোন, তাদের নামে যে সমস্ত অভিযোগ ইতিমধ্যেই এসেছে, অ্যাপার্টমেন্ট, তার মায়ের অন্যের অ্যাপার্টমেন্টে থাকা, নিজের অ্যাপার্টমেন্ট গিফট পাওয়া, কেনা, তথ্য গোপন করা, তার বোনের অ্যাপার্টমেন্ট তথ্য গোপন করা, ইতিমধ্যেই তিনি রাজনৈতিক জটিলতার মধ্যে আটকে গেছেন। এবং নিশ্চয়ই তার প্রতিপক্ষ যে রাজনৈতিক মানে পার্টিগুলো আছে বা ওই অঞ্চলে, নিশ্চয়ই তারা এই বিষয়গুলো সামনে তুলে আনবে। তারা বিষয়গুলো সামনে আনা ছাড়াও, সেটা তারা তো আনবেই রাজনৈতিক কারণে, তাই সেটা আনা ছাড়াও যুক্তরাজ্যের মতো দেশে তাদের যে এথিক্যাল অবস্থান থাকে, ভোটারদের, মানুষের, রাজনীতিবিদদের প্রতি যে চাওয়া থাকে, প্রত্যাশা থাকে, রাজনীতিবিদদের যে সমস্ত দোষ ত্রুটি তারা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব করে, প্রভাব পড়ে, সমর্থন করার ক্ষেত্রে প্রভাব পড়ে। টিউলিপ সিদ্দিকী ইতিমধ্যেই সেরকম অনেকগুলো প্রশ্নবিদ্ধ জায়গায় টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো এই তৈরি হওয়ার একটা অসুবিধাজনক অবস্থা এখন টিউলিপ সিদ্দিক আছেন, সামনের সময়টিতেও তিনি থাকবেন। তাকে পুরো জিনিসটি পরিষ্কার করে বের হয়ে আসা, ভোটারদের কাছে তার একেবারে সুনির্দিষ্ট তথ্য দেয়া যে তিনি কোনো রকম আনএথিক্যাল বা বেআইনি কোনো কিছু করেন নাই, সেটা প্রমাণ করা খুব কঠিন হবে। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। আমিরুল ইসলাম কাগজি, এক মিনিটে যদি কোনো, এক মিনিটে বলতে এইটার উপরেই আপনি যদি আলোচনা রাখেন, তো এটা তো খুবই সামান্য। এর আগে কিন্তু 27 তারিখে আর একটা মামলার রায় হয়েছে, যেখানে শেখ হাসিনার 3টা মামলায় 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড হয়েছে। সেখানেও জাজ নিজেই বলেছেন যে শেখ হাসিনা অত্যন্ত লোভী। হ্যাঁ, মানে যে কাজগুলো করেছেন ওনার এগুলো না নিলেও চলতো, ওনাকে কি এইগুলো কি নিতে হবে, বহন করতে হবে? এটাই তো মূল জিনিস। আপনি আর অন্য কোনো আলোচনার মধ্যেই তো যাওয়ার প্রয়োজন হয় না। আর টিউলিপ সিদ্দিকির কথা বলছেন, রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হয়েছে, এইটার যে নেগোসিয়েশন করার যে অর্থটা নেওয়া হয়েছে, সেটা তো আন্তর্জাতিক সমস্ত মাধ্যমেই প্রচার হয়েছে। অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি যুক্ত হবার জন্য আজকে একাত্তর জার্নালে। ধন্যবাদ আপনাকে।
দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে পাবো আশা করি।